গুড মর্নিং সবাইকে। কলকাতা থেকে সান্দাকফু বাইক রাইডের আজকে আমাদের দ্বিতীয় দিন। আর এই হচ্ছে হোটেল রিসর্ট তিথি। আর এই হচ্ছে আমার বাইকের সেট আপ। দেখতেই পাচ্ছেন শুধুমাত্র একটি ট্যাঙ্ক ব্যাগ আর একটি মাত্র টেল ব্যাগ। এই হচ্ছে আমার বাইকের সেট আপ। কারণ সান্দাকফু রাইডটা খুবই ডিফিকাল্ট রাইড, যেখানে আমি আর কিছু বেশি কিছু নিতে চাইছিলাম না। তো যার জন্যই আমি শুধুমাত্র একটি টেল ব্যাগ আর একটি মাত্র হচ্ছে কি ট্যাঙ্ক ব্যাগ নিয়েই রাইডটা করছি। এবং কৌশিকদার বাইকেও কিন্তু পিছনে একটি ব্যাকপ্যাককে টেল ব্যাগের মতো বেঁধে রাখা আছে এবং কৌশিকদার পিছনে মানে নিজের কাঁধের মধ্যে একটি ব্যাকপ্যাক ক্যারি করছে। ব্যাস এইটুকুই আমাদের বাইকের সেট আপ। আর আমরা সকাল সকাল রিসর্ট তিথি থেকে বেরোচ্ছি নেপালের উদ্দেশ্যে। এখনই আমরা বর্ডার পার করব কিছুক্ষণের মধ্যেই। এবং এই রাস্তাটা আপনাদেরকে দেখাই যে রাস্তাটা কেমন, কোন রাস্তা দিয়ে আপনারা যদি পানি ট্যাঙ্কি বর্ডার দিয়ে কখনো ইলাম যান, নেপালে যান, তো রাস্তাটা কেমন সেই জায়গাটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। এই হচ্ছে জাস্ট আমরা হোটেল থেকে বেরিয়েই হাইওয়েতে উঠলাম। কিছুটা আমরা শিলিগুড়ির দিকে এগোনোর পরই বাঁদিকে রাস্তা আছে, আমরা ঢুকে যাব এবং ওই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু আমরা পানি ট্যাঙ্কি বর্ডারে পৌঁছে যাব। আমরা ঢুকে গেছি। এই রাস্তাটা কিন্তু খুব একটা সরু রাস্তা না, মোটামুটি ঠিকঠাক রাস্তা এবং নতুন রাস্তা। রাস্তাটা বেশ ঠিকঠাক মনে হচ্ছে এবং ম্যাপেতেও দেখাচ্ছে যে খুব বেশিক্ষণ লাগবে না। যাই হোক চালাতে থাকি। মনে হচ্ছে একটু গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা আছে। এর আগে কখনো আমি এই রাস্তা দিয়ে মানে এই দিকেই কখনো আসিনি। এই রাস্তার মধ্যে অনেক আপনার ছোট ছোট বাড়ি এবং তার সঙ্গে গবাদি পশু যেমন গরু ছাগল এগুলো থাকবে। যদি এখান দিয়ে যান এই জিনিসটা একটু মাথায় রেখে চালাবেন, খুব স্পিডে এখান দিয়ে চালাবেন না, যেহেতু পাড়ার ভিতর দিয়ে গ্রামের ভিতর দিয়ে রাস্তা। আমরা কাছাকাছি এসে গেছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি নেপাল বর্ডার। দেখতে পাচ্ছেন যে ওদিক থেকেও প্রচুর টোটো এবং এদিক থেকেও প্রচুর টোটো এদিকে যাতায়াত করে। পানি ট্যাঙ্কি বর্ডার আমরা ঢুকছি এবং এই ব্রিজটা ক্রস করলেই কিন্তু আমরা নেপালে পৌঁছে যাব। একটা জিনিস বলবো, আমি এই বাকি নেপালের যে জায়গাগুলো যে মানে আছে, যেগুলো আমাদের বর্ডার শেয়ার করে আর কি, অনেকগুলো বর্ডার আমাদের আছে। ইউপি দিয়ে আছে সোনালি বর্ডার, বিহার দিয়ে আছে রক্সল বর্ডার এবং এই পানি ট্যাঙ্কি বর্ডার। এই বর্ডারগুলোর ক্ষেত্রে আমি বলবো, বাকিগুলোর ক্ষেত্রে আমি জানি না, এই বর্ডারে কিন্তু ভালো চেক হলো আমাদের, মানে সব কিছু আমাদের ডকুমেন্টস দেখতে চাইলেন এখানে এবং ডকুমেন্টস দেখানোর পর রীতিমতো আমাদের ব্যাগ খুলেও দেখা হলো যে ব্যাগের মধ্যে কিছু আছে কি না। তো এটা বেশ ভালো, এটা হওয়া দরকার। আমি জানি না সবকটা বর্ডারই সেম প্রসিডিওর ফলো করে না এই সময়টার জন্য এখন করছে, সেটাও আমি জানি না। কিন্তু এটুকু দেখতে পাচ্ছি যে প্রচুর লোকজন এপার থেকে ওপারে আসে বিভিন্ন রকম জিনিসপত্র কেনাকাটার জন্য এবং প্রচুর জিনিসপত্র নিয়ে তারা ওদিকে ফিরছে। মেনলি নেপাল থেকেই লোকজন এসে এদিকে কেনাকাটা বেশি করে। আমি জানি না এদিক থেকে গিয়ে নেপালে কত লোক কেনাকাটা কিছু করে কিনা। আমরা ঢুকে গেলাম নেপালের মাটিতে। সামনে আমাদের একটি বোলেরো চলছে, এটাও কিন্তু এখানকার গাড়ি, মেনলি ট্যুরিস্ট কার, ট্যুরিস্ট নিয়ে এগোচ্ছে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পেপারস বানাতে হবে এবং পেপারস বানিয়ে তারপর আমরা এগোতে পারবো। দেখা যাক। পেপারস যেটা বানাতে হয় সেটা হচ্ছে বানসার বানাতে হয় আর রোড ট্যাক্স বলে একটা হয়, সেটা বানাতে হয়, যেটা যাতায়াতপত্র বলে বলা হয়। সেই জিনিসটা আমাদেরকে বানিয়ে নিতে হবে, তবেই কিন্তু আমরা নেপালে যতগুলো দিনের জন্য পারমিশন নিচ্ছি, ধরুন 5 দিন বা 7 দিনের জন্য যাই পারমিশন নিচ্ছি, ততদিন আমরা নিশ্চিন্তভাবে
রাইড করতে পারবো। আদারওয়াইজ আমাদেরকে কিন্তু যে কোনো মুহূর্তে ধরতে পারে, পুলিশে ধরতে পারে, হ্যারাসমেন্ট করতে পারে, কেস দিতে পারে, বা আরও অনেক কিছু হতে পারে। তো এই জিনিসটা অবশ্যই কিন্তু অনেকে অনেক কিছু বলবে যে আপনি যাতায়াতপত্র না করলেও হবে, এটা না করলেও হবে, কিন্তু কোনোটাই শুনবেন না। আর খুব বেশি টাকাও নেয় না। ভারতীয় টাকায় আপনার খুব বেশি টাকা যে খরচা করাবে সেটাও নয়, হাজারখানেক টাকায় আপনার এই পেপারসগুলো হয়। তো করিয়ে নেবেন, অবশ্যই করিয়ে নেবেন যদি আপনি নেপাল আসছেন। তো আমরা সমস্ত পেপারসপত্র বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে আমরা এখন এগোচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর গন্তব্য হচ্ছে আমাদের সান্দাকফু, মানে আমরা আগে পৌঁছাবো হচ্ছে ইলাম ডিস্ট্রিক্ট। ইলাম ডিস্ট্রিক্টে গিয়ে ইলামের কোনো একটা জায়গায় আমরা স্টে করব রাতটা, এবং সকালবেলা ওখান থেকে উঠে আমরা মাইপোখরি, কালপোখরি হয়ে সোজা সান্দাকফু উঠবো। এবং সান্দাকফুতে আমাদের হোটেল বুক করা আছে। ওখানে একটি হোটেল খুব ফেমাস, হোটেল সানশাইন, আপনারা জানেন। সেখানে আমরা গিয়ে স্টে করব, এবং পরের দিন ওখান থেকে পরে আরও একটি দিন ওখানে থাকার উদ্দেশ্য আছে। এবং ওখান থেকে ফিরে এসে সেম ওয়েতে আমরা ইলামে স্টে করব। দেন ওখান থেকে আমরা ফিরে এসে শিলিগুড়িতে স্টে করব না, যতটা এগিয়ে যাওয়া যায় মালদা টালদার দিকে গিয়ে স্টে করব, দেন আমরা বাড়ি চলে যাব। মানে খুব বেশি দিনের যে প্ল্যানিং সেটা নয়। ফাইনালি অনেকক্ষণ চালানোর পর এবার একটু স্বস্তি মনে হচ্ছে, কারণ ওয়েদার আস্তে আস্তে মনে হচ্ছে নরম হচ্ছে। আর এখানের রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। মানে নেপালের রাস্তাটা এমনি, মানে নেপালের রাস্তা ভয়ঙ্কর খারাপ, কিন্তু এই জায়গাটা যেখান দিয়ে আমরা ইলাম যাচ্ছি এখনও পর্যন্ত খারাপ রাস্তা কিন্তু আমরা পাইনি। আর কিছুক্ষণ গেলে আমরা পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড়ে উঠবো। তো সেখানে ওয়েদার চেঞ্জ হয়ে যাবে, টেম্পারেচার অনেক কমে যাবে। ফাইনালি আমরা পাহাড়ি রাস্তা পেলাম, এবং এখান থেকেই রাস্তাটা কিছুটা খারাপ। জানি না পুরো রাস্তাটা কতটা খারাপ বা ভালো আছে, এখানে কিছুটা ভাঙা রাস্তা আমরা পেলাম। কৌশিকদার ইচ্ছা হচ্ছে আমি কিছু ফটো দেখিয়েছি, যেটা ইলাম ঢোকার আগে কান্যাম বলে একটা জায়গা আছে ইলাম ডিস্ট্রিক্টেই। কান্যাম জায়গাটা ভীষণ ফেমাস, এবং প্রচুর ট্যুরিস্ট এখানে বেড়াতে যায়, ইন্ডিয়া থেকেও যায়, এবং নেপালের লোকজনও কিন্তু এখানে বেড়াতে আসে। যারা এই ইলামের ডিস্ট্রিক্টের আশেপাশে কোথাও থাকে তারা বেড়াতে আসে। তো পার্টিকুলার ওই জায়গাটায় আমরা কিছুক্ষণ দাঁড়াবো এবং কিছু ফটো টটো তুলবো, ইচ্ছা আছে। খুব সুন্দর একটা জায়গা। যদি আপনারা মানে ফ্যামিলি ট্যুর প্ল্যান করছেন এবং নেপাল আসতে চাইছেন, তাহলে কিন্তু কান্যাম আপনারা আসতে পারেন। দেখুন আমার বাইকের সামনেই কিন্তু দুটো স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে, একটা হচ্ছে যাতায়াতপত্র আর একটি হচ্ছে বানসার। খুব ভালো সিস্টেম। এই স্টিকারটা লাগিয়ে দিলে আপনাকে আর বারবার আপনার ব্যাগ থেকে খুলে দেখাতে হবে না, যদি পুলিশ দেখতে চায়, যদিও এখনও পর্যন্ত কোথাও দেখতে চায়নি। তো ফাইনালি আমরা এসে গেছি হচ্ছে কান্যাম। কান্যামে মেনলি যেটা ফেমাস সেটা হচ্ছে টি গার্ডেন। মানে আমরা যেমন এখানে উত্তরবঙ্গে আমরা যখন দার্জিলিং যাই বা এতে যাই, তখন আমরা দেখি প্রচুর চায়ের বাগান, এবং সেই চায়ের বাগানগুলোর পাহাড়ের কোল দিয়ে আস্তে আস্তে, মানে প্রথমে উচ্চতা থেকে একদম নিচের দিকে নেমেছে, এবং সেটা দেখতে যতটা সুন্দর লাগে এখানে তার থেকেও বেশি সুন্দর লাগছে, তার কারণ মাঝখান দিয়েই হাইওয়েটা গেছে, রোডটা গেছে। তো এখানে প্রচুর লোক আসে। আর এখানে একটা জিনিস বলি, এখানে কিন্তু প্রচুর হোমস্টে আছে, মানে আপনি চাইলে কিন্তু এখানে স্টে করতে পারেন। একটা জিনিস খুব বিরক্তিকর লাগছে, সেটা হচ্ছে যে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল। মানে প্রচুর রোদ ছিল, দারুণ সানলাইট ছিল, সেই জিনিসটা হঠাৎ করে গায়েব হয়ে গেল। এবং এখন কিন্তু খুব বেশি টাইমও হয়ে যায়নি, জাস্ট
দুপুর 1টা-1:30 বাজে। এই যে কান্যাম লেখাটা, এখানে টুরিস্টের ভিড়, ফটো তোলার ভিড়। হঠাৎ করে পাহাড়ের এটাই একটা মুশকিল, ওয়েদার যে কখন চেঞ্জ হয়ে যাবে আপনি জানতে পারবেন না, এবং ওয়েদারেও কিন্তু সবসময় সঠিক দেখায় না। আমাদেরকে ওয়েদার কিন্তু এইরকম আপডেট দিচ্ছিল না খুব তাড়াতাড়ি, আমাদের দেখাচ্ছিল যে আরও 1.5 ঘন্টা পর বৃষ্টি হতে পারে, কিন্তু আমার তো মনে হচ্ছে আর 5 মিনিটের মধ্যে বৃষ্টি আসবে। অলমোস্ট ফোঁটা ফোঁটা পড়তে শুরু করে দিয়েছে, আমাদের কোনো একটা জায়গায় হয়তো দাঁড়িয়ে পড়তে হবে এবং রেনকোট লাগিয়ে নিতে হবে, কারণ এখনও আমাদের অনেক রাস্তা বাকি। আশা করছি ক্যামেরাতে ভালোই ভিউজ আসছে কান্যামের। যদি আপনারা প্ল্যান করেন অবশ্যই ফ্যামিলি নিয়েও প্ল্যান করতে পারেন এবং নিজেদের গাড়ি নিয়েও আসতে পারেন। এখনও পর্যন্ত মানে কান্যাম পর্যন্ত রাস্তা কিন্তু খুব ভালো, এবং বর্ডারেও আপনাদের কিন্তু খুব বেশিক্ষণ দাঁড়াতে হবে না যদি আপনারা একটু ভোর বেরোতে পারেন শিলিগুড়িতে। আমাদেরকে এখানেই দাঁড়িয়ে যেতে হলো এবং ঝটপট আমাদেরকে ক্যামেরা খুলে নিতে হবে, কারণ গোপ্রো যতই বলুক যে ওয়াটারপ্রুফ, কিন্তু আপনার জল যায় এবং এর আগে আমার গোপ্রো খারাপ হওয়ার অভিজ্ঞতা আছে, তাই রিস্ক নেব না। ক্যামেরাটা খুলে নিচ্ছি, আবার কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গেলে আবার আপনাদেরকে দেখাচ্ছি কোথায় আমরা পৌঁছতে পারি আজকে। আমরা রিস্ক নিলাম না, আমরা এসে পৌঁছালাম ইলামের একটি হোটেলে, এবং সেখান থেকে তার ব্যালকনি থেকেই আপনাদেরকে জাস্ট ভিউটা দেখাচ্ছি। কালকে আমরা আবার এখান থেকে আমাদের গন্তব্যের যাত্রা শুরু করব। আর এখান থেকে ভিউজ দেখুন, নেপাল পুরোটাই হচ্ছে পাহাড়ে ঘেরা, আপনি কোনো একটা জায়গা পাবেন না যেখানে আপনি পাহাড়ের ভিউ পাবেন না। আর ইলাম খুব সুন্দর একটা গোছানো টাইপের শহর, ছোট্ট শহর। এই যে কৌশিকদা, আর এই হচ্ছে রুমটা, ডাবল বেড আছে, দুদিকে দুটো বেড দেওয়া আছে, ওয়াশরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ভারতীয় টাকায় জাস্ট এটা 1600 টাকার রুম, দুজনের মানে 800 টাকা করে এই রুমটা। আমার তো খুবই ভালো লাগছে। এই আমার টোটাল সেট আপ। দেখা হচ্ছে কালকে সকালে, মানে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।